where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা অনলাইন শিক্ষায় সকলকে স্বাগত। আমার স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই এবং বড়দের নমস্কার জানাই। আমি শ্রী জীবন কৃষ্ণ দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক, গাজল হাজি নাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। শুরুতেই কৃতজ্ঞতা জানাই মালদা জেলার মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়কে, যার মস্তিষ্ক প্রসূত এই প্রোগ্রাম, এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই মালদা জেলা শিক্ষা দপ্তরকে, যারা আমাকে সুযোগ দিয়েছেন মালদা জেলার প্রতিটি প্রান্তে অবস্থিত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে মালদা জেলার বিশিষ্ট শিক্ষকরা 9, 10, 11 এবং 12-এর বিভিন্ন বিষয়গুলি ক্লাস নেওয়া শুরু করেছেন, যা কেবল চ্যানেলের মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং তোমরা সেগুলো দেখছো। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালোই লাগছে। আমিও চেষ্টা করব আজকে ক্লাস 9-এর পঞ্চম অধ্যায়, বোর্ডে দেখো, রৈখিক সহ সমীকরণ 2 চল বিশিষ্ট এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করার। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। আমি চলে আসছি পঞ্চম অধ্যায়। একটু স্লাইডে আমরা এখন শুরু করছি রৈখিক সহ সমীকরণ 2 চল বিশিষ্ট, ইংরেজিতে লিনিয়ার সাইমultaneous ইকুয়েশন। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। আমি শুরু করেছি একটা সমস্যা দিয়ে। এই সমস্যাটা নিয়ে আগে আলোচনা করব, আর সমস্যাটা একটু অন্যরকম। কেন এই সমস্যাটা আমি ধরেছি সেটা আমি পরে কারণটা ব্যাখ্যা করছি। আমরা এই চ্যাপ্টার শুরুর আগে চতুর্থ অধ্যায়ে আমরা যা করেছি সেটা সম্পর্কে একটু বলে নিচ্ছি। আমরা কি জানি, চতুর্থ অধ্যায়ে তোমরা সকলে শিখেছো যে কি করে 2 চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হয় এবং সেখান থেকে সমাধান নির্ণয় করা যায়। আমরা আজকে একটা সমস্যা তৈরি করব। প্রথমে যে সমস্যাটা আমি লিখেছি বোর্ডের দিকে দেখো, খুব এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। অনেকেই তোমরা এই চ্যাপ্টার বাড়িতে করেও ফেলেছ, আশা করি কিছু সমাধান হয়েও গেছে, কিছু সমস্যা আছে অনেকে করতে পারোনি। তবে এইটুকু বলবো যে ইংরেজিতে একটা কথা আছে, ইভেন দ্য বেস্ট ক্যান বি বেটার্ড। অর্থাৎ আমরা যদি শিক্ষার ভাণ্ডারটাকে পূর্ণ করে দিই তাহলে কিন্তু আমাদের কিছু খামতি থেকে যায়। আমরা সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করব। আশা করি আমি তোমাদের এই দীর্ঘ 4-5 মাস ধরে তোমরা যে একটা বদ্ধ জীবনযাত্রায় অত্যন্ত মানসিকভাবে বিঘ্নিত হয়ে পড়েছ, যা ছাত্রজীবনে ইতিপূর্বে তোমাদের হয়নি। আমরা শুধু নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। তার সঙ্গে আমরাও একই সঙ্গে লড়াই করছি। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছি না। তো এর মধ্যে এই জীবনযাত্রায় আমরা অভ্যস্ত হয়ে নিজেদেরকে এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, এবং শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য যে কাজগুলো সেগুলো বাড়ি থেকে কিভাবে করা যায়, এরকম একটা কনসেপ্ট এখানে আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা জানো অনেকেই এই চ্যাপ্টারটি অনেকটা বড় চ্যাপ্টার। প্রথম দিন তোমাদের যারা তোমরা দেখেছো প্রথম দিনের ক্লাস, আমাদের চন্দনবাবু বলেছেন, আমি তার সাথে একমত হয়ে বলছি যে অন্তত গণিতের এক একটা চ্যাপ্টার এক এক দিনে সম্পূর্ণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবুও আমি চেষ্টা করব যে বিষয়গুলো আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, না আলোচনা করলেই নয়, সেই বিষয়গুলোতে আলোকপাত করার
এবং তার মধ্যে দিয়ে কিছু আনন্দ যদি দিতে পারি এবং কিছু যদি শিক্ষা তোমরা লাভ করতে পারো তাহলে এবং নিজেকে যদি সমৃদ্ধ করতে পারো তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ এবং কৃতার্থ বলে মনে করব। তো চলো যাই হোক, আমি শুরু করি। আজকের প্রথম যে সমস্যাটা আমরা এখানে নিয়েছি, দেখো কি আছে। করোনার জেরে স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ, আমরা সবাই জানি। মনে করো তোমরা কয়েকজন বিদ্যালয়ের শিশু সংসদের সদস্যরা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছো। আমাদের প্রত্যেক স্কুলেই শিশু সংসদ একটা আছে, চাইল্ড ক্যাবিনেট। কয়েকজন মিলে চাইল্ড ক্যাবিনেট করি। কি দেখা গেল যে তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছো সেই গ্রুপের সদস্যরা মিলে আলোচনা করে ঠিক করলে যে অন্যান্য বছর তোমরা যেমন পড়াশোনার সাথে সাথে বিদ্যালয়ের বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করো, বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করো, তা এবার বাড়ি থেকে কিছুতেই সম্ভব হচ্ছে না। তাই আমরা যদি এমন কিছু একটা করি যাতে আমাদের কিছু সামাজিক দায়িত্বের পরিচয় পাওয়া যায়, সেই রকম একটা আলোচনা গ্রুপে শুরু হলো। চাইল্ড ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী সোহম প্রস্তাব দিল, এখনও অনেক মানুষ মাস্ক ছাড়া বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য কিছু মাস্ক কিনে পুলিশ কাকুদের মাধ্যমে বিতরণ করার ব্যবস্থা করা হবে। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ প্রধানমন্ত্রী মহুয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন। এরপর মহুয়া থানার বড়বাবুকে ফোন করে বলল, স্যার, আমরা আদর্শ স্কুলের শিশু সংসদের সদস্যরা মিলে কিছু অর্থ জোগাড় করে আমাজন থেকে 100 পিস সার্জিক্যাল মাস্ক আপনার ঠিকানায় ডেলিভারি দেওয়ার জন্য অর্ডার দিয়েছি। আপনি অনুগ্রহ করে ওই মাস্কগুলো জনসাধারণের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করবেন। এত বড় ছিল সমস্যাটা। এখন তোমরা দেখলে সমস্যাটা আসলে কিছুই নয়। আমি এই যে একটা ধরন এখানে দেওয়ার চেষ্টা করেছি, একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমরা ছাত্রছাত্রীরা যারা বাড়িতে বসে আছি তারা বাড়িতে থেকেও কিছু একটা সমাজের জন্য করতে পারি। আমরা এই ধরনের একটা কনসেপ্ট দিয়েছি। আর এইখানে আমি একটা নতুন ধরনের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি, যা ছাত্র অবস্থায় আমাদেরকে জানতেই হবে। আমাদেরকে এখন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই জিনিসগুলো সম্পর্কে সরগর হতে হবে। এই যে ধরো অ্যাকাউন্ট থেকে বাড়ি থেকে কীভাবে টাকা ট্রান্সফার করা যায়, অ্যামাজন একটা বহুজাতিক সংস্থা যেখানে অনলাইন ডেলিভারির ঠিকানা দিলে পরে যে কোনো ঠিকানায় বাড়িতে বসে মাল পাওয়া যায়। এই জিনিসগুলো আজকের ক্লাসের পরিধি অত্যন্ত বেশি আছে, আমি সেই জন্য এই জিনিসগুলো আলোচনা আজকে করছি না। কিন্তু আমি কথা দিচ্ছি আগামী ক্লাসে 9-এর ক্লাসে আমি এলে আমি চেষ্টা করব তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করার। ধরো আজকে আমরা পড়াশোনা করলে পরে আমরা শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করছি না। অঙ্ক শিখলে কি হয়, মানুষের ইন্টেলেকচুয়ালিটি বাড়ে, অর্থাৎ বুদ্ধি বাড়ে, আইকিউ বাড়ে। আজকে আমাদের এই বুদ্ধির প্রয়োগটা দেখতে হবে সমাজের সর্বস্তরে। আমি যে কাজটা করব সেখানে আমার একটা ওই বুদ্ধির পরিচয় পাওয়া যাবে এবং সঙ্গে সামাজিক দায়িত্ববোধ যেন জাগ্রত হয়। আজকে শুধু আমরা ছাত্রছাত্রীরা শুধু নয়, ধরো ব্যাংক, টাকা পয়সা ডিলিং, এই সমস্ত আমাদের সবাইকে করতে হয়। তুমি, আমি, আমার সামনে যে ভাইটি রেকর্ডিং করছে তাকেও একই কাজ করতে হচ্ছে, তাকে অ্যাকাউন্টে যেতে হচ্ছে, টাকা পয়সা ডিল করছে। আমি যদি একটা সহজ এক্সাম্পল বলি, এখন ধরো আমাদের গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে সবার বাড়িতেই প্রায় রান্নার জন্য গ্যাস ব্যবহার করা হয়। রান্নার জন্য গ্যাস ব্যবহার যখন করছি আমরা, তখন যখন টেলিফোনে বুক করি, আমরা বুক করার সঙ্গে সঙ্গে দেখবে ওপাশ থেকে একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর আমরা পাচ্ছি। সেখানে কি কণ্ঠস্বরে বলা হচ্ছে যে করোনা সে লড়না হ্যায় তো ক্যাশ ভি নেই ছুনা হ্যায়। অর্থাৎ যদি আমি করোনার সাথে লড়াই করি তাহলে আমাকে যতটা সম্ভব নগদ অর্থের লেনদেন কমাতে হবে। সেই জন্য কি হচ্ছে দেখো, বুক করার পরে একটা SMS আসছে, সেখানে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে। লিঙ্ক থেকে অনলাইনে আমরা টাকা পেমেন্ট করতে পারি। এই টাকা পেমেন্টের মাধ্যমে ধরো 1 বছরে আমরা যদি একবারে আমরা যতজন ছাত্রছাত্রী, প্রায় 2 লক্ষ ছেলে মেয়ে যারা এখানে দেখছি আমরা, তারা যদি সকলে এই জিনিসগুলো সম্পর্কে সরগর হয়ে অনলাইনে পেমেন্ট করি, আমরা যদি টাকা না ছুঁই, তাহলে দেখো টাকা থেকে যে সংক্রমণ ছড়ানো সেটা অনেকটা কমতে পারে। তার মানে কি, বাড়িতে বসে এই জিনিসটার সাথে যদি আমি সরগর হই তাহলে কিন্তু আমি একটা সামাজিক দায়িত্বের কাজ করছি এবং আমার নিজের কাজটা করা মানেই সামাজিক একটা দায়িত্ব পালন করা হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতেই হবে। এই জন্য আমি এই সমস্যাটাকে বড় করেছিলাম। আসলে এটা কিছুই না। এরপরে দেখো কি বলা আছে, মহুয়া হিসাব করে দেখলো নিজে সহ মোট 10 জন মিলে 600 টাকা সংগ্রহ হয়েছে। তাদের মধ্যে কয়েকজন 50 টাকা এবং কয়েকজন 100 টাকা করে দিয়েছে। এখন আমরা হিসাব করে দেখি কতজন 50 টাকা করে এবং কতজন 100 টাকা করে দিয়েছে।
আমরা এখন এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সমাধান আমরা করব, ধরে নিচ্ছি যে সমাধানটি আমরা বোর্ডে করব তা হলো যে 600 টাকা উঠেছিল তার মধ্যে কয়েকজন দিয়েছিল 50 টাকা করে এবং কয়েকজন দিয়েছিল 100 টাকা করে। আমরা দেখব কতজন সদস্য 50 টাকা করে দিয়েছে এবং কতজন সদস্য 100 টাকা করে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি x জন সদস্য 50 টাকা করে এবং y জন সদস্য 100 টাকা করে ট্রান্সফার করেছিল। করে দিয়েছে লিখলাম। তাহলে প্রথমেই যে শর্তটা দাঁড়াচ্ছে খুব সহজেই আমরা বুঝতে পারছি। আমরা কি বলেছি, মহুয়া সহ মোট কতজন? 10 জন। তাহলে এখানে x জন দিয়েছে 50 টাকা, এখানে y জন দিয়েছে, তাহলে মোট কতজন দিয়েছে? x প্লাস y জন, x প্লাস y জন টাকা দিয়েছে। আর কি, একজন কত টাকা দিয়েছে? 50 টাকা। তাহলে একজন যদি দেয় তাহলে কত টাকা পায়? 1 × 50। দুইজন যদি দেয় তাহলে 2 × 50 কত হবে? 100 টাকা। তাহলে x জন দিয়েছে, তাহলে কত টাকা উঠেছে? x জন 50 টাকা করে দিলে উঠবে x × 50 মানে হলো 50x টাকা। তাহলে আমি 50x টাকা পেলাম x জনের কাছ থেকে। আর y জন দিয়েছে কত টাকা করে? 100 টাকা করে। তাহলে এদের কাছ থেকে আমরা কত টাকা পেলাম? 100 y টাকা। তাহলে মোট কত টাকা উঠছে? 50x প্লাস 100 y টাকা উঠেছে। তাহলে আমরা শর্ত তৈরি করতে পারি, প্রত্যেকেই বুঝতে পারছো নিশ্চয়ই কি শর্ত তৈরি হবে, যে x প্লাস y এর মান হলো, অতএব আমরা শর্তানুসারে লিখব, অতএব শর্তানুসারে x প্লাস y ইকুয়াল টু 10 1 নম্বর সমীকরণ, এবং 50x প্লাস 100y ইকুয়াল টু 600 টাকা উঠেছে। তাহলে কত হবে? 600। এটার নাম্বার দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তোমরা চতুর্থ অধ্যায়ে শিখেছ যে কিভাবে এই সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে তার সমাধান করতে হয়। আমরা এর লেখচিত্র অঙ্কন করব এখন। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, দুটো সহ সমীকরণ তৈরি হয়েছে। তাহলে আমরা এই মুহূর্তে কি শিখলাম? আমরা শিখলাম যে কিভাবে একটা প্রদত্ত সমস্যা থেকে তাকে গাণিতিক আকারে প্রকাশ করে সমীকরণ তৈরি করা হয়, সহ সমীকরণ তৈরি করা হয়। এখন আমি 1 নম্বর সমীকরণের লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার জন্য আমি মিটিয়ে দিলাম। কি করতে হয় দেখো, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং থেকে পাই তোমরা জানো, তাও লিখে দিলাম আমি। দেখো 1 নং থেকে কি পাই? x প্লাস ওয়াই ইকাল টু 10। আমি যে কোনো একটা y ইকাল টু লিখতে পারি, অথবা x ইকাল টু, যেটা লেখার সুবিধাজনক হবে। অনেক ক্ষেত্রেই দেখবে কখনো x ইকাল টু বার করা সুবিধাজনক হবে, কখনো y ইকাল টু বার করা সুবিধাজনক হবে। যা হবে সে যেটা লিখলে তোমাদের সুবিধা হবে সেটা করবে। কখন সুবিধা হবে কিভাবে আমি যখন আসবে তখন দেখিয়ে দিচ্ছি। আমরা কি করব, এখানে বক্স করব। অন্তত পক্ষে x এবং y এর কটি মান নেব? 3টি মান নেব, x এবং y। আমি মানগুলো নিচ্ছি। x এর মান ধরলাম 8, y এর মান পাচ্ছি কত? 10 বিয়োগ 8 মানে হলো 2। x এর মান ধরলাম 4, কত পাচ্ছি? 6। x এর মান ধরলাম 2, y এর মান কত পেলাম? 8। এবার এর লেখচিত্র অঙ্কন করব। তার আগে আমি 2 নম্বর সমীকরণের লেখচিত্র অঙ্কন করার জন্য বিন্দুগুলো বার করে নিই। এবার লিখে নিই 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। কি পেলাম? এখানে দেখো দুটোই আছে, সরি এখানে 100 হবে। 50x প্লাস 100y ইকুয়াল টু 600, যে কোনো একটা লিখবো আমরা। 100y সমান আমরা লিখতে পারি 600 মাইনাস 50x।
বা দিয়ে y ইকাল টু হলো 600 মাইনাস 50x বাই 100। দেয়ারফর y ইকাল টু, দেখো 50 কমন যাচ্ছে, নিলে পরে ছোট হয়ে যাবে 12 মাইনাস এক্স বাই 2। তাহলে এই ছকটা আমি এখানে জায়গা আছে বোর্ডে, আমি বাম দিকে করে দিচ্ছি। বিন্দুগুলো আগে নিয়ে নিই, তারপরে একসাথে আমরা গ্রাফ অঙ্কন করতে যাব। এক্স ওয়াই, তাহলে কী কী বিন্দু নিচ্ছি? ধরো এক্স এর মান নিলাম 4, যদি 4 বসাও তাহলে 12 বিয়োগ 4 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। এরপরে মান নিচ্ছি, এক্স এর মান নিলাম আমি 0, যদি 0 নিই 12 থেকে 0 বিয়োগ, অর্থাৎ 12কে 2 দিয়ে ভাগ, তাহলে পেলাম কত? 6। এরপরে মান নিচ্ছি এক্স এর মান 8, তাহলে কত পেলাম? 12 বিয়োগ 8 মানে হলো 4, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হলো? 2। তাহলে আমি দুটো সহ সমীকরণের কী করেছি? লেখচিত্র অঙ্কন করার জন্য বিন্দুগুলো নিয়ে নিয়েছি। এবার আমরা লেখচিত্রে চলে যাব। এবার তোমরা বোর্ডের দিকে দেখো, বোর্ডে আমি বিন্দুগুলো কী করে স্থাপন করা হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। আমরা এবার লেখচিত্রের দিকে তাকাবো। আমি বোর্ডে লেখচিত্রটা অঙ্কন করেছি, দুটো আলাদা আলাদা নিয়েছি, দুটো আলাদা কালার দেখিয়েছি। এখানে প্রজেক্টরের দিকে তোমরা তাকাও, দেখো বোর্ডে দেখা যাচ্ছে প্রথমে কী কী বিন্দু নিয়েছিলাম? 8 2। দেখতে পাচ্ছ এখানে নীল কালিতে যে রেখাটা আছে, মোটা রেখাটা, সেটাকে এক্স অক্ষ ধরেছি, লাল রঙের রেখাটা ওয়াই অক্ষ। তাহলে এদের ছেদবিন্দু মূলবিন্দু, এটা হলো এক্স অক্ষের ডান দিক অর্থাৎ ধনাত্মক দিক, এক্স অক্ষের মূলবিন্দুর বাম দিক অর্থাৎ ঋণাত্মক দিক। একই রকম করে মূলবিন্দুর উপরের দিকটা হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক, মূলবিন্দুর নিচেরটা হলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এইবার কী কী বিন্দু নিয়েছি দেখো, প্রথম সমীকরণে ছিল 8 2, দেখো এখানে লেখা আছে 8 2, তারপরে আছে 4 6 4 6, তারপরে বিন্দু কি আছে? 2 8 2 8, বিন্দু তিনটে যোগ করলাম, একটা রেখা পেয়েছি, দেখতে পাচ্ছ এই রেখাটা, লাল রেখাটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো প্রথম সমীকরণের লেখচিত্র। একই রকমভাবে দ্বিতীয় সমীকরণের লেখচিত্র আমরা অঙ্কন করেছি 4 4, এখানে বিন্দু দেখতে পাচ্ছ 4 4 4 4, তারপরে দেখো কত আছে? 0 6 0 6, এরপরে কত আছে? 8 2, অর্থাৎ এই রেখায় এখানে একই বিন্দু হয়েছে দুটোর ক্ষেত্রেই। দুটো রেখা আমরা টেনে দিলাম, এই একটা নীল রঙের রেখা আসলো, এটা হলো লাল রঙের রেখা। এই রেখা দুটো ছেদ করেছে একটা নির্দিষ্ট বিন্দুতে, তাহলে আমরা দুটো সহ সমীকরণের লেখচিত্রের ছেদ বিন্দু পেয়ে গেলাম। ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? আমরা যদি গুণে দেখার চেষ্টা করি, এখানে হলো 8, এখানে 1 2, তাহলে 8 2। তাহলে আমরা লিখতে পারবো লেখচিত্র থেকে আমরা এই সমীকরণ দুটির সমাধান বার করতে পারলাম। সমাধান কীভাবে পাবো? ছেদবিন্দু থেকে পাবো। ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 8 2। এবার তোমরা বোর্ডের দিকে দেখো, 1 নম্বর এবং 2 নম্বর সহ সমীকরণের যে ছেদবিন্দু নির্ণয় করলাম তাকে যদি পি বলি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 8 2 8 2। ছেদবিন্দুর স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক 8 2। তাহলে তোমরা শিখেইছো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে কি হলো? আমরা সমাধান পেলাম, প্রথম যে ভুজের মান 8, সেটা কার মান হচ্ছে? অতএব নির্ণয় সমাধান আমরা কি লিখি? x = 8, x এর মান হলো 8 এবং y এর মান হলো কত? 2। x কি ধরেছিলাম? x ধরেছিলাম আমরা কতজন 50 টাকা করে চাঁদা দিয়েছিল। কি দেখা গেল? যে x জন সদস্য অর্থাৎ 8 জন সদস্য তাহলে টাকা দিয়েছে 50 টাকা করে এবং 2 জন দিয়েছে 100 টাকা করে। এইখানে একটা জিনিস আমি বলতে চাই, তোমরা খেয়াল করলে নিশ্চয়ই, আমি যখন এটা উচ্চারণ করলাম কি লিখলাম? ছেদবিন্দুর স্থানাঙ্ক p 8 2। আমাদের অনেকের মধ্যে একটু প্রোনাউন্সিয়েশনের গন্ডগোল থেকে যায়, 8,2, এই কমাটা কখনো আমরা উচ্চারণ করব না। অ্যাকচুয়ালি সেপারেটার, আমরা যেহেতু প্রথম মানটাকে ভুজ বলছি, দ্বিতীয় মানটাকে কোটি বলছি, সবাই জানি এইটা একটা ভুজের মান একটা কোটির মান, দুটোকে আলাদা করতে হবে, তাই কমা ব্যবহার করা হয়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে 8,2 এই উচ্চারণটা কিন্তু ঠিক নয়। অবশ্যই আমরা এইভাবে উচ্চারণ করব 8 2। আমরা তাহলে তো গণিতের ক্ষেত্রে অন্যান্য জায়গায় আমরা ব্র্যাকেট বা কমা এগুলো তো উচ্চারণ করি না, ফলে এটা কোনো মতেই কাম্য নয়। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা যারা বিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য ছিলাম তাদের মধ্যে 8 জন কত টাকা করে দিয়েছি চাঁদা? 50 টাকা করে, এবং 2 জন দিয়েছিলাম 100 টাকা করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আমি কি দেখানোর চেষ্টা করলাম, একটা নির্দিষ্ট সামাজিক সমস্যা তুলে ধরার চেষ্টা করলাম। তুলে ধরে অঙ্কটা কিন্তু খুবই ছোট ছিল, আমি শুধু বোঝানোর জন্য একটু বড় করেছি। এবং আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ কী করে আমরা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ তৈরি করতে হয় এবং তার সমাধান লেখচিত্রের সাহায্যে করা হয়। আমি খুব খুশি হব আমি যে সমস্যাটা নিয়ে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, যে ছাত্রছাত্রীরা কী করে বাড়ি থেকে নিজেরা দায়িত্ব নিয়ে সমাজের জন্য, এই মুহূর্তে করোনার প্রভাবে সারা পৃথিবীর সমস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত, আমাদেরও একঘেয়েমি লাগছে, ভালো লাগছে না। তাই এই ক্লাসের মাধ্যমে আমরা কিছুটা আনন্দ লাভ করব, কিছুটা শিক্ষা লাভ করব, এই আমাদের ইচ্ছা, সকলেরই তাই ইচ্ছা। সবাই আমরা নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। আমি খুব খুশি হব যদি আমি যখন শেষ স্লাইড যাবে তখন আমি তোমাদের দেখাবো। আমার ফোন নাম্বার থাকবে, আমার ফোন নাম্বার 24 ঘন্টা খোলা থাকে, যে কেউ যে কোনো সময় ফোন করতে পারবে। যে কোনো সমস্যায়, কোনো রকম যদি সমস্যা মনে হয়, কিছু জানার ইচ্ছা হয়, আমাকে ফোন করতে পারো। সব সময় ফোন খোলা, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি যে কথাটা বলছিলাম, আমি খুশি হব আমি একটা কনসেপ্ট দিয়েছি, তোমরা যদি অন্য কোনো কনসেপ্ট নিয়ে কাজ করে সেটা যদি আমাকে লিখে পাঠাও, যে স্যার আমরা এই আপনার সমস্যা থেকে কনসেপ্ট নিয়ে আমরা এই সমস্যা বা এই কাজ করেছি, সামাজিক কোনো দায়িত্ব পালন করেছি, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই সমস্যাটা তৈরি করে আমি নিজেকে সার্থক বলে মনে করব। ঠিক আছে, আমরা শিখলাম। এবার আমরা চলে যাব এই সমাধান করার বীজগাণিতিক পদ্ধতিতে। কি দেখলাম আমরা, যে দুটো সহ সমীকরণ থাকলে তার সমাধান পাওয়া যায়, কিন্তু সহ সমীকরণ কথাটা ব্যবহার করলাম কেন এইখানে? সমীকরণ, সহ সমীকরণ, তাহলে সহ সমীকরণ কাকে বলছি আমরা? এখানে দেখো, যখন আমি সমীকরণ দুটো লিখেছিলাম, একটা লিখেছিলাম x + y = 10, আর লিখেছিলাম 50x + 100y = 600। এই দুটো মিলে এই একটা সহ সমীকরণ, এই একটা সহ সমীকরণ। এখানে চলরাশি কটা আছে দেখতেই পাচ্ছ। একটা চলরাশি x, আমরা জানি প্রথম চলরাশিকে আমরা সাধারণত x দিয়ে ধরি, দ্বিতীয় চলরাশিকে আমরা y দিয়ে ধরি। তাহলে আমরা সহ সমীকরণ যে বলছি, কেন বলছি? সহ সমীকরণ কখন তৈরি হয়? সহ সমীকরণের যদি সংজ্ঞা বলতে চাই, তাহলে ঠিক এইরকম করে আমরা বলবো, দুই বা ততোধিক সমীকরণে যদি দুই বা ততোধিক চলসংখ্যার প্রতিটি নির্দিষ্ট মানের জন্য ওই সমীকরণগুলির প্রত্যেকটি সিদ্ধ হয়, অর্থাৎ সমান চিহ্নের বাম দিক এবং ডান দিকগুলো সমান হবে। এইখানে আমরা যে মানটা পেলাম, এক্সের মান 8 এবং ওয়াইয়ের মান 2, আমরা এই মানগুলো বসালে পরে প্রথম সমীকরণও সিদ্ধ হবে, আবার দ্বিতীয় সমীকরণও সিদ্ধ হবে, এবং তাকেই আমরা বলি ওই সমীকরণের সমাধান, এবং সেই ক্ষেত্রে এদেরকে বলা হয় সহ সমীকরণ। আশা করি বুঝতে পারলে সহ সমীকরণ কাকে বলে। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সহ সমীকরণ দুটো ছিল, এখানে চলরাশির সংখ্যা কত ছিল? চলরাশির সংখ্যা হচ্ছে 2। তাহলে সমাধান করতে গেলে আমাদের অন্তত পক্ষে দুটি সমীকরণ লাগবে। 2-এর কম সমীকরণ দিয়ে এর সমাধান পাওয়া যাবে না। অর্থাৎ প্রথম শর্ত আমরা পৌঁছে গেলাম, যে দুটো সমীকরণ থাকলে পরেই তাদের সমাধান পাওয়া যাবে না, যদি না চলসংখ্যা 2 হয়। অর্থাৎ যতগুলো চলরাশির সংখ্যা ব্যবহার করা হবে, ঠিক ততগুলো সমীকরণ দরকার হবে। এখানে দুটো চলরাশি, দুটো সমীকরণ। আমি যদি আরেকটা চলরাশি জেড দিয়ে ব্যবহার করি, তাহলে 3টে সমীকরণ লাগবে। যাই হোক, আমাদের এখানে 2 চল বিশিষ্ট, আমরা 2 চল নিয়েই আলোচনা করব। প্রথম শর্ত জানলাম। শুধু কি তাই? এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, যে শুধু কি তাই, যে শুধুমাত্র সমীকরণ দেওয়া থাকলেই তার সমাধান করা যাবে? না, তা যাবে না। আমরা এবার দেখব। দেখো, আমি দুজোড়া সহ সমীকরণ নিয়েছি। প্রথমে লিখেছি x + 2y = 4, x + 2y = 8, আবার এখানে নিয়েছি 2x + y = 4 এবং 4x + 2y = 8। আমি এখন এই যে সমীকরণগুলো নিয়েছি তাদের লেখচিত্র অঙ্কন করে দেখার চেষ্টা করব তাদের সমাধান আছে কিনা, কিভাবে তাদের সমাধান পাওয়া যাচ্ছে। দেখো, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং থেকে পাই কি পাচ্ছি? দেখো, x = আমি আগে বলেছিলাম যে যেইটা লিখলে সহজ হবে সেটাই লিখবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। x = লিখতে হবে বা y = লিখতে হবে। এখানে খেয়াল করে দেখো, যে আমি যদি y = লিখতাম তাহলে কি আসতো? এখানে একটা ভগ্নাংশ আসতো, সেই জন্য আমি x = লিখলাম। তাহলে দেখো, কোনো ভগ্নাংশ আসলো না, খুব সহজে যে কোনো মান। আমাদের চেষ্টা করতে হবে কি, যখন আমরা পরীক্ষার হলে, তুমি আমি সবাই যখন আমরা পরীক্ষার হলে বসছি,
প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুলভাবে সমস্ত উত্তর কমপ্লিট করা। তাহলে আমি যতটা সম্ভব সহজ ওয়েতে করব যাতে আমাদের ক্যালকুলেশনগুলো সহজ হয়। আমি কী কী নিলাম, এক্স ইকাল টু নিলাম 4 মাইনাস 2y। তাহলে প্রথমে যদি এক্সের মান 0 ধরি, সরি ওয়াইয়ের মান ধরতে হবে, ওয়াইয়ের মান যদি 0 ধরি তাহলে ধরো 2 ধরলাম ওয়াইয়ের মান, তাহলে এক্সের মান পেলাম হচ্ছে 0। 2 দুগুণে 4, 4 থেকে 4 বিয়োগ, তাহলে এক্স ইকাল টু কত পেলাম, এক্স ইকাল টু পেলাম হচ্ছে 0। এবার কি ধরবো, ওয়াইয়ের মান ধরলাম 0, ঠিক ধরলাম, বলছিলাম আগে ধরে নিলাম। তাহলে 2 × 0 0, এক্স থেকে এক্স ইকাল টু 4 বিয়োগ 0, মানে এক্সের মান পাওয়া গেল হচ্ছে 4। এবার ধরছি ওয়াইয়ের মান 1। আমাকে কিছু ভাবার দরকার নাই, যে কোনো মান ধরেই আমি মান পাবো, কারণ এখানে ভগ্নাংশ আসছে না। যদি ওয়াই ইকাল টু 1 ধরি তাহলে এক্সের মান হচ্ছে 4 বিয়োগ 2 2। তাহলে আমরা তিনটা বিন্দু পেলাম, 0 2 4 0 এবং 2 1। এবার 2 নং থেকে পাই, 2 নম্বরটা আমি এখানেই করে দেখাচ্ছি। 2 নং থেকে পাই, কি পাচ্ছি দেখো, একই রকমভাবে লিখবো, এক্স ইকাল টু লিখছি 8 মাইনাস 2y। এর ছকটা আমি এখানেই করে দিচ্ছি। সমীকরণগুলো মেটাতে চাইছি না আমি, আমাদের কাজে লাগবে বলে ছোট জায়গার মধ্যে করছি। একটু পরেই আমরা এগুলোকে কাজে লাগাবো, সবগুলো একসাথে দেখব। এক্স এবং ওয়াইয়ের ছক করলাম, ওয়াইয়ের মান ধরবো। ওয়াইয়ের মান ধরছি, প্রথমে ধরি 4 ধরলাম, তাহলে দেখো কত চলে আসে, 0। এইটা আমরা সবসময় চেষ্টা করব যে 0 কত ধরলে 0 হয়, 0 ধরলে কত হয়। তাহলে 0 4 ধরলে 0 হলো। এবার যদি আমি 0 ধরি তাহলে কত হচ্ছে দেখো, 0 ধরলে হচ্ছে এক্সের মান 8। 8 ধরলাম, যে কোনো মানই নিতে পারি। ওয়াই ইকাল টু যদি 1 নিই তাহলে 1, 8 বিয়োগ 2 1 কে 2, তাহলে কত হলো, 8 থেকে 2 বিয়োগ করলে 6। তাহলে এখানে কী কী বিন্দু পেলাম, একটা পেলাম 0 4, 0 ধরলে ওয়াইয়ের মান যখন 0 ধরলাম এক্সের মান 8, আর পেলাম 6 1 হয়ে গেল। এবার আমরা এদের লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি। আমরা চলে যাব এবার প্রজেক্টরে, সেখানে গিয়ে লেখচিত্রগুলো দেখব। দেখো আমি এখানে বোর্ডে এঁকে রেখেছি, দেখাচ্ছি আমি বিন্দুগুলো। প্রথমে নিয়েছিলাম আমরা 0 2, আবার একই রকম করে আগে বলে নিই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু দেখতে পাচ্ছ। প্রথমে আমাদের নেওয়া আছে 0 2, তারপরে নিয়েছি কত 4 0, তারপরে নেক্সট আছে আমাদের 2 1। লেখচিত্র আঁকলাম, এই নীল রঙের যে রেখাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর লেখচিত্র। এরপরে আমরা নিয়েছি কত বিন্দু, 0 4 0 4 8 0 এখানে হবে, তারপরে হচ্ছে 6 1 6 1। তাহলে এই যে লেখচিত্রটা আঁকলাম, এই সবুজ রঙের লেখচিত্রটা হচ্ছে এর লেখচিত্র। এক্স প্লাস 2y ইকাল টু 4 এবং এক্স প্লাস 2y ইকাল টু 8, দুটোর লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি কীরকম দাঁড়ালো, পরস্পর সমান্তরাল সরলরেখা। আমরা একটু আগেই দেখলাম, তোমরা আগের চ্যাপ্টারেও করেছো, যতক্ষণ না দুটো সরলরেখা ছেদ করছে ততক্ষণ তাদের সমাধান পাওয়া যায় না। এক্ষেত্রে আমরা কি দেখলাম, দুটো সমীকরণ দেওয়া আছে, তাদের আলাদা আলাদা লেখচিত্র আঁকতে পারছি, অর্থাৎ প্রত্যেকের আলাদা করে অসংখ্য সমাধান আছে। যে সমস্ত বিন্দুগুলো এই রেখার উপরে আছে প্রত্যেকটা বিন্দুই হচ্ছে তার সমাধান। কিন্তু যখন আমরা সাইমultaneously, এই যে চ্যাপ্টারের শুরুতেই আমরা ইংরেজিটা দেখেছিলাম, সাইমultaneous লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ দুটোকে একসাথে বিবেচনা করছি সহসমীকরণ হিসেবে, তখন কিন্তু তাদের কোনো সাধারণ সমাধান পাওয়া যাচ্ছে না। এবার আমরা তৃতীয় ক্ষেত্রে চলে যাই। এবার আমরা আবার বোর্ডে চলে আসব। এবার আমরা এই যে একজোড়া সহসমীকরণ নিয়েছি তার লেখচিত্র আঁকার চেষ্টা করব। দেখি কি হয়, কি আছে, 2x প্লাস ওয়াই ইকাল টু 4। তাহলে আমরা লিখলাম 1 নং থেকে পাই, যেহেতু বোর্ড ছোট আমাকে মিটিয়ে নিতে হলো। 1 নং থেকে পাই ওয়াই ইকুয়াল টু, এখানে লিখছি দেখো 4 মাইনাস 2x। তাহলে এর আবার বিন্দু নিয়ে নেবো, 3টে ছক করবো একই রকম করে। এখানে দেখো ওয়াই লিখলে কোনো ভগ্নাংশ আসছে না, তাই আমি ওয়াই ইকুয়াল টু লিখলাম। এবার কার মান ধরবো, এক্সের মান ধরবো, সুবিধা মতো মান ধরবো। এক্সের মান ধরলাম কত, 0, ওয়াইয়ের মান কত পেলাম, 0 বসালে 4। এবার কি ধরবো, কত বসালে 0 হয় খেয়াল করো দেখি একটু। এক্সের মান যদি আমরা 2 নিই তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 0। আর কি
এক্স এর মান ধরলাম এবার 4, 2, এবার 1 নিচ্ছি, 1 নিলে কত হয় 2। ঠিক একই রকম করে 2 নং সমীকরণ থেকে পাই, আবার 2 নং সমীকরণ নিলাম, 2 নং থেকে পাই, কি পেলাম 2 নং থেকে 4x + 2y = 8, তাহলে 2y = লিখলাম 8 - 4x, y = পেলাম হচ্ছে 8 - 4x বাই 2। তাহলে এর যদি ছক করে দিই আমরা, বিন্দুগুলো নিলাম এইরকমভাবে x y, বিন্দু নিচ্ছি, ধরো এখানে মানগুলো একটু আলাদা চুজ করার আমি চেষ্টা করছি। x এর মান ধরলাম 4, তাহলে কত হচ্ছে দেখো, x এর মান যদি 4 হয়, y এর মান হবে 4 × 4 = 16, অর্থাৎ -8 বিয়োগ এখানে করে দেখাচ্ছি 16 বাই হচ্ছে 2, তাহলে কত দাঁড়ালো -4। আবার x এর মান ধরলাম এবার -3, x এর মান ধরলাম 4, y এর মান পেলাম হচ্ছে -4। এবার আমরা x এর মান ধরছি -3, তাহলে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 3 = 12 আর 8 × 20, তাহলে হলো 10। এবার আমি নিচ্ছি বিন্দু কত 3 - 3, 3 যদি ধরি 3 × 4 = 12, তাহলে কত হলো 8 থেকে 12 প্লাস 8 মাইনাস 12 বাই হচ্ছে 2, তাহলে দাঁড়াচ্ছে -2। তাহলে আমরা কি কি বিন্দু পেলাম, পেলাম হচ্ছে 4 - 4 -3 10 আর 3 - 2। 1 নম্বর লেখচিত্রের এই 3টে বিন্দু পেয়েছি, 2 নম্বরে পেয়েছি। এইগুলো আবার আমরা এখন দেখার চেষ্টা করব বোর্ডে যে এর লেখচিত্র কীরকম দাঁড়ায়। নেক্সট আমরা বোর্ডে চলে যাব, তোমরা দেখো প্রজেক্টরে। দেখো আমরা প্রথম যে সমীকরণটা নিয়েছিলাম তার বিন্দুগুলো ছক কাগজে বসিয়েছি, বসানো আছে দেখো 2 0 দেখতে পাচ্ছ, তারপরে দেখতে পাচ্ছ কত 1 2 করে এই যে বিন্দুগুলো আমরা বসিয়েছি 0 4, এইখানে দেখো একটা সবুজ রঙের রেখা দেখা যাচ্ছে, এই রেখাটা হলো প্রথম সমীকরণের লেখচিত্র। এরপরে আমরা কি করলাম, দ্বিতীয় সমীকরণের লেখচিত্র এই বোর্ডের উপরেই, এই ছক কাগজের উপরেই আঁকার চেষ্টা করছি। কি কি বিন্দু নিয়েছি আমরা, দেখো -3 10, -3 10 দেখতে পাচ্ছ এখানে আছে। তারপরে কি নিয়েছি আমরা 4 - 4 এখানে আছে, 2 0 কোথায় আছে, এখানে আছে। এই লাল কালিতে আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো এই লেখচিত্র কি দাঁড়ালো, একটু খেয়াল করে দেখো যে আগের গুলোর থেকে এই লেখচিত্রটা আলাদা হয়ে গেল। অর্থাৎ প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম দুটো পরস্পর ছেদি তির্যক সরলরেখা, দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছিলাম পরস্পর সমান্তরাল সরলরেখা, আর তৃতীয় ক্ষেত্রে কি পেলাম আমরা, দুটো রেখায় পরস্পর সমাপতিত হলো। অর্থাৎ এদের ছেদবিন্দুর সংখ্যা কতগুলো দাঁড়ালো, অসংখ্য ছেদবিন্দু হয়ে গেল। তাহলে অসংখ্য যদি ছেদবিন্দু হয়, সমাধান সংখ্যাও অসংখ্য হয়ে গেল। তাহলে আমরা যা জানতে পারলাম, এখন আমরা এই যে লেখচিত্রগুলো দেখলাম তা নিয়ে একটা অ্যানালাইসিস করে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব বীজগাণিতিকভাবে কী ঘটনা এর মধ্যে ঘটে গেল। এবার দেখো বোর্ডে আসি, আমরা 3টে লেখচিত্র থেকে এখন আমরা সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। তোমরা জানো যে 2 চল বিশিষ্ট আদর্শ যে একঘাত সমীকরণ সেটা হয় ax + by + c = 0। তাহলে আমি যদি দুটো সমীকরণকে আলাদা করে দেখি, তাহলে এইভাবে লিখতে পারি a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। আসলে আমরা যে 3 ধরনের লেখচিত্র পেলাম, যার প্রথম ক্ষেত্রে একটা সাধারণ সমাধান পেলাম, একটি মাত্র সমাধান, দ্বিতীয় ক্ষেত্রে কোনো সমাধান পেলাম না, এবং তৃতীয় ক্ষেত্রে কি পেলাম, অসংখ্য সমাধান আছে। অর্থাৎ এই বীজগাণিতিক পদ্ধতিতে আমরা সেটা দেখতে পাচ্ছি না, জ্যামিতিক পদ্ধতিতে যে সরলরেখা দুটোর উপরে যতগুলো বিন্দু হচ্ছে সবগুলোই তার সমাধান। আমরা এইবার এই ছক কাগজ থেকে আর বোর্ডে যে অঙ্কটা করলাম, এই দুটো থেকে একটা সমন্বয় বার করে আমরা কি করব, এই সহগগুলোর উপরে, সহগ কাকে বলে তোমরা জানো, এখানে দেখতে পাচ্ছ চলরাশি x এর সহগ কত a1, এখানে চলরাশি y এর সহগ কত b1, এখানে ধ্রুবক পদ মান হচ্ছে c1। দ্বিতীয় সমীকরণে কি ছিল, x এর সহগ কত a2,
ওয়াই এর সহগ কত b2 এবং ধ্রুবক পদের মান c2। এই মানের অনুপাতগুলো আমরা এবার একটু তুলনা করে দেখার চেষ্টা করব কি ঘটনা ঘটেছিল। দেখো একটু ভালো করে কি ঘটেছিল। এবার তোমরা নেক্সট স্লাইডে দেখো। তোমরা এই ছকটা ভালো করে লক্ষ্য করো, ছকটা তৈরি করে নেবে, মনে রাখবে, মনে থাকবে। যদি তোমরা এই গ্রাফটা ভালো করে আত্মস্থ করে থাকো তাহলে দেখো থাকবে। কি করেছি, ছকের প্রথমে লিখেছি সমীকরণগুলো লিখেছি প্রথম স্তম্ভে, দ্বিতীয় স্তম্ভে কি লিখেছি a1/a2 অর্থাৎ এক্সের সহগ এবং ওয়াই এক্সের প্রথম সমীকরণের এক্সের সহগ, দ্বিতীয় সমীকরণের এক্সের সহগের অনুপাতের মান। তৃতীয় স্তম্ভে কি আছে, ওয়াই এর সহগের অনুপাত। তৃতীয় স্তম্ভে লিখেছি ধ্রুবক পদের অনুপাত। অনুপাতগুলির তুলনা করে দেখেছি আমরা কি হয়েছে। প্রথম সমীকরণ x + y = 10, 50x + 100y = 600। এখানে দেখো a1/a2 অর্থাৎ x এর সহগের অনুপাত হচ্ছে 1/50। দ্বিতীয় সমীকরণে কত হয়েছে, এখানে x + 2y = 4, x + 2y = 8। এখানে কত 1/1। দ্বিতীয় সমীকরণে কত 1/2। প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণ। আবার ঠিক একই রকমভাবে প্রথম সমীকরণে আমরা মান করেছি y এর সহগের অনুপাত 1/100, দ্বিতীয় সমীকরণে 1/1, তৃতীয় সমীকরণে 1/2। ধ্রুবক পদ, প্রথম সমীকরণে ধ্রুবক পদের অনুপাত 1/60, দ্বিতীয় সমীকরণে 1/2, তৃতীয় সমীকরণে 1/2। এইবার আমরা একটা জিনিস খেয়াল করে দেখব যে কি ঘটনা ঘটেছে বীজগণিতিকভাবে। প্রথম সমীকরণের দিকে লক্ষ্য করো যে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত দুটো অসমান। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে লাল কালিতে a1/a2 নট ইকুয়াল টু b1/a2। তাহলে লেখচিত্র এঁকে আমরা কি পেলাম, এখানে ছকে দেখো লেখা আছে স্তম্ভে, লেখচিত্র এঁকে পেলাম দুটি পরস্পর ছেদি সরলরেখা। ঠিক তোমাদের মিলছে, প্রথম যে ছবিটা আমি দেখেছিলাম স্লাইডে সেখানে দেখেছিলাম। তাহলে বীজগাণিতিক সিদ্ধান্ত কি হবে, বীজগাণিতিক সিদ্ধান্ত হলো একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান পেলাম। যখন দুটো অসমান হলো তখন আমরা কি পাচ্ছি, একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান। দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটেছে দেখো, x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান। যখনই সমান হয়ে যাবে তখন আমরা আরও একটা জিনিস খেয়াল করব। দেখো তৃতীয় ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, এখানেও a1/a2 = b1/b2। আবার তৃতীয় ক্ষেত্রেও দেখো 1/2 1/2 অর্থাৎ a1/a2 = b1/b2। পার্থক্য কোথায়, পার্থক্য আছে এক জায়গায়। দেখো এখানে কি হয়েছে, নট ইকুয়াল টু c1/c2 অর্থাৎ এটা 1/1 1/1, এটা হাফ, এটা কিন্তু আলাদা। a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2। যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন আমরা কি দেখলাম, দুটি পরস্পর অসমাপিত সমান্তরাল সরলরেখা। তাহলে কি হবে, তোমরা ছবিতে দেখেছো সমান্তরাল সরলরেখা হলে কি হয়, এদের কোনো সাধারণ সমাধান থাকবে না। সিদ্ধান্ত কি লিখেছি আমরা, কোনো সাধারণ সমাধান পেলাম না। তৃতীয় ক্ষেত্রে কি ঘটেছে, তিনটেই সমান, a1/a2 = b1/b2 = c1/c2। সেক্ষেত্রে কি দেখা গেল, দুটোর লেখচিত্রই একটা নির্দিষ্ট সরলরেখাকে প্রকাশ করে, অর্থাৎ সরলরেখা দুটো পরস্পর সমাপতিত হয়। তাহলে সমাধান সংখ্যা কত, অসংখ্য সাধারণ সমাধান পেলাম। তাহলে পরে আমরা জ্যামিতির সাহায্যে কি পেলাম, লেখচিত্রের সাহায্যে বীজগাণিতিক সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম। এখান থেকে এই ছকটা খুব ভালো করে মনে রাখবে এবং শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে। আমি সময় হয়তো পাবো না, সময় পেলে শেষে একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এখান থেকে করে দেখাবো। এবার আমরা চলে যাচ্ছি এই সমীকরণগুলো যদি দেওয়া থাকে। এখন আমরা আলোচনা করব দুই চল বিশিষ্ট একঘাত সহজ সমীকরণ বীজগাণিতিকভাবে কতগুলো পদ্ধতিতে সমাধান করা যায়। দেখো এখানে স্লাইডে দেখতে পাচ্ছ কি লিখেছি, নিম্নলিখিত 4টি পদ্ধতিতে সমাধান করা যায়। 4টি পদ্ধতি কি কি, 1 নম্বর অপনয়ন পদ্ধতি, ইংরেজি হচ্ছে এলিমিনেশন মেথড। কথাটার মধ্যেই লুকিয়ে আছে কি পদ্ধতিতে করতে হবে, একটু পরে ডিটেলসে আলোচনা করছি। 2 নম্বর তুলনামূলক পদ্ধতি, কম্প্যারিজন মেথড। 3 নম্বর পরিবর্তন পদ্ধতি, সাবস্টিটিউশন মেথড। 4 নম্বর দেখতে পাচ্ছ বজ্রগুণন পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। কাকে বলে অপনয়ন পদ্ধতি, যদি আমি একটু বলে নেওয়ার চেষ্টা করি, যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চল অপনয়ন করে, অপনয়ন কথাটার মানেই হচ্ছে তাড়িয়ে দেওয়া। অপনয়ন করে আমরা কি করতে পারি, একটি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত করে সমাধান করতে পারি, সেই পদ্ধতিকেই আমরা বলবো অপনয়ন পদ্ধতি। আমি আবার রিপিট করছি, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চল অপনয়ন করে একটি চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত করার
যে পদ্ধতি এবং সেই পদ্ধতিতে যে সমাধান করা হয় তাকেই বলা হয় অপনয়ন পদ্ধতি। 2 নম্বর কি আছে? তুলনামূলক পদ্ধতি। তুলনা করা, কথাটার মধ্যে বোঝা যাচ্ছে কী করতে হবে? তুলনা করতে হবে। আমরা কি করব? দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চলের মাধ্যমে অপর চলকে প্রকাশ করে, দুটো সমীকরণ থেকেই একটি চলের মাধ্যমে অপর চলকে প্রকাশ করে তুলনা করে যে সমাধান করার পদ্ধতি তাকেই বলা হয় তুলনামূলক পদ্ধতি। এবার পরিবর্ত পদ্ধতি, সাবস্টিটিউশন মেথড। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কি করব? একটি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চলকে অপর চলের মাধ্যমে প্রকাশ করে অন্য 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণে ওই চলের পরিবর্তে বসিয়ে সমাধান করার পদ্ধতিকেই বলা হয় পরিবর্ত পদ্ধতি। আর শেষ পদ্ধতি বজ্রগুণন, ক্রস মাল্টিপ্লিকেশন। অর্থাৎ কি? সরাসরি সূত্র প্রয়োগ করে। সূত্রটা আমরা দেখে নেব কীভাবে তৈরি করতে হয়। সরাসরি সূত্র প্রয়োগ করে 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধান করার পদ্ধতিকেই বলে হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। এখন আমরা শুরু করছি অপনয়ন পদ্ধতি। একটি অঙ্ক আমি চুজ করেছি, এখানে দেখো 3x + 4y = 17, 4x - 3y = 6। আমি এই অঙ্কটাই যে 4টি পদ্ধতির কথা বললাম এই 4টি পদ্ধতিতেই সমাধান করব। করার পরে আমরা দেখব প্রত্যেক ক্ষেত্রেই এর সমাধান কিন্তু একই হচ্ছে। আমরা যখন পরীক্ষায় উত্তর দেব বাধাধরা কোনো নির্দিষ্ট নিয়মের কথা উল্লেখ করা থাকে না সাধারণত। তোমাদের সুবিধা মতো যে পদ্ধতিতে অঙ্কটা করলে সহজে তাড়াতাড়ি সমাধান করা যাবে সেই পদ্ধতি প্রয়োগ করতে পারবে। যখন নির্দিষ্ট করে উল্লেখ করা থাকবে, যদি কখনো উল্লেখ করা থাকে পরিবর্ত বা তুলনামূলক পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতি, শুধুমাত্র তখনই সেই নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে। এখন যে এই কথাটা আমি বললাম যে কখন কোনটা ব্যবহার করা সুবিধাজনক হবে, সেটা তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতেই বুঝতে পারবে কোন পদ্ধতিতে কোন অঙ্কটা সহজ এবং খুব তাড়াতাড়ি সমাধান করা সম্ভব হবে। শুরু করছি আমরা অপনয়ন পদ্ধতি। দেখো, অপনয়ন পদ্ধতির কথাটার মধ্যেই লুকিয়ে আছে কী করতে হবে? অপনয়ন করতে হবে। আমরা কি করব? কোনো একটা চলকে তাড়িয়ে দেবো। অত্যন্ত সহজ এবং খুব তাড়াতাড়ি যে কেউ এই অঙ্কটা সমাধান করতে পারে। যে দুটো চল আছে এখানে, একটা এক্স, একটা হচ্ছে ওয়াই। হয় এক্স চলকে তাড়াবো অথবা ওয়াই চলকে তাড়াবো। যদি তাড়াতে হয় সহজ উপায় কি? সহজ উপায় হলো যে আমরা এই যে সহগ দেখতে পাচ্ছ, প্রথম চলে এক্স যদি তাড়াতে চাই, এর সহগ কত আছে? 3। দ্বিতীয় সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো এবং ঠিক উল্টোটা করব। দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ 4, তাহলে আমরা প্রথম সমীকরণকে 4 দিয়ে গুণ করব। গুণ করে যদি একই চিহ্ন যুক্ত থাকে তাহলে বিয়োগ করব, আর যদি বিপরীত চিহ্ন যুক্ত থাকে তাহলে যোগ করব। তাহলে দেখো আমি শুরু করছি, 1 নংকে লিখছি, এইভাবে লিখলেই হবে। আমি যতটুকু লিখছি, 1 নংকে এতটাও লেখা দরকার নাই। 1 নং × 4 বিয়োগ 2 নং × 3 করে পাই, এইটুকু লিখলেই হবে। তাহলে দাঁড়ালো কত? 12x + 16y সমান হলো 68। এখানে হলো কত? 12x - 9y = হলো 80। এবার কি করলাম আমরা? বিয়োগ। তাহলে এখানে লিখবো বিয়োগ করে পাই, ছোট করে লিখলেই হবে, বিয়োগ করে পাই। কি দাঁড়ালো দেখো, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে প্লাস, এখানে প্লাস কিছু নয় মানে প্লাস আছে, তাহলে আমরা এটা ধরলাম মাইনাস। 12x কেটে গেল, তাহলে 16 9 কত দাঁড়ালো? 25y সমান হলো 68 থেকে 18 বিয়োগ, তাহলে হলো 50। অতএব y সমান হলো কত? 2। তাহলে দেখো খুব সহজে y এর মান বেরিয়ে গেল। এবার আমরা করব কি? এই y এর মান যে কোনো একটা সমীকরণে, 1 নম্বরে হতে পারে অথবা 2 নম্বরে, যে কোনো একটা সমীকরণে y এর মান বসিয়ে পাই। আমি লিখলাম 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, প্রথম সমীকরণটা ছিল কত তোমাদের? 3x + 4y = 17। আরেকবার রিপিট করলাম, কত পেয়েছি y এর মান? বা দিলাম এখানে 3x + 4 × 2
সমান হলো 17, বা দিয়ে কত পাচ্ছি আমরা 3x ইকুয়াল টু হচ্ছে 17 বিয়োগ 8, যোগ ছিল ডান দিকে গেল বিয়োগ হয়ে গেল, এবার কত পাবো, বা x ইকুয়াল টু হলো 9, এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে 3, অতএব x ইকুয়াল টু আমরা পেলাম কত 3। তাহলে আমাদের সমাধান কমপ্লিট হয়ে গেল। সবার শেষে উত্তর লিখে দেবে, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3, দুটো কিন্তু একসাথে লিখতে হবে, x ইকুয়াল টু 3 ও y ইকুয়াল টু হচ্ছে 2। এই হলো উত্তর। প্রথম পদ্ধতি আমাদের কমপ্লিট হয়ে গেল, আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার আমরা এই অঙ্কটাই সলভ করব দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি বলেছিলাম তুলনামূলক পদ্ধতি। তাহলে তুলনামূলক পদ্ধতি, তুলনা করতে হবে। 1 নং সমীকরণ ছিল 3x প্লাস 4y ইকুয়াল টু 17, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 4x মাইনাস 3y ইকুয়াল টু 6। এই যে তুলনামূলক পদ্ধতি, তুলনা করা কনসেপ্টে যদি আমরা বলার চেষ্টা করি, একটু যদি আমরা ভাবি, ধরো বাজারে গিয়ে তুমি 1 কেজি চাল কিনলে, একটা ক্যারি ব্যাগে দোকানদার তোমাকে মেপে দিল 1 কেজি চাল, আর তুমি 1 কেজি আলু কিনলে, আর একটা ক্যারি ব্যাগে মেপে দিল। এখন আমরা দুটো আলাদা আলাদা যে দ্রব্য, একটা চাল, 1 কিলো চাল কিনেছি, 1 কিলো আলু কিনেছি। আমরা যদি এদের তুলনা করতে চাই তাহলে কি তুলনা করতে পারি, দুটো আলাদা আলাদা দ্রব্য হলেও এদের ওজনটা হচ্ছে সমান। ঠিক একই রকমভাবে আমরা সমীকরণের ক্ষেত্রে কি করব, এখানে দুটো চলরাশি আছে, একটা x একটা y, যে কোনো চলরাশির মান আমরা বার করব অন্য চলরাশির আকারে করে তাদের তুলনা করে দেবো, তাহলেই খুব সহজে আমরা একটা চল এখান থেকে অপনয়ন করতে পারি। তাহলে দেখো 1 নং থেকে পাই, আগের মতো করেই লিখব, 1 নং থেকে পাই 3x ইকুয়াল টু 17 মাইনাস 4y, বা দিয়ে যদি লিখি তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 17 মাইনাস 4y বাই 3, এটা নাম্বার দিলাম 3 নম্বর সমীকরণ। 2 নং থেকে পাই, কি পাচ্ছি 2 নং থেকে যেহেতু আমরা প্রথম সমীকরণ থেকে x এর মান বার করেছি, তাই x এর মান বার করলাম, দ্বিতীয় সমীকরণ থেকেও x এর মান বার করব। যদি y এর মান বার করতাম তাহলে দ্বিতীয় সমীকরণ থেকেও y এর মান বার করতে হতো। দেখো কি পাই আমরা এখান থেকে, 4x ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 3y ছিল, ডান দিকে গেলে হবে প্লাস 3y। একটু আগেই আমি বলছিলাম যে যেইটা সুবিধাজনক হবে সেটাই করবে। এখানে দেখো y মাইনাস দিয়েছিল, তাহলে আমাদের x বার করাটাই সুবিধাজনক এখানে। তাহলে 3 নম্বর সমীকরণে আমরা পেলাম কত, এখানে 4 গুণ আছে, তাহলে ভাগ হলো x ইকুয়াল টু 6 প্লাস 3y বাই 4। এবার দেখো 3 আর 4 নম্বর সমীকরণের দুটোই বাম দিকে হচ্ছে, দুটোরই বাম দিকে x, ডান দিকে y যুক্ত পদ আছে, আমরা কি করব, তুলনা করে দেবো। এবার আমরা লিখব 3 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই, 3 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই। যেহেতু তুলনামূলক পদ্ধতি সেই জন্য তুলনা শব্দটা আমরা ব্যবহার করলাম, তুলনা করে পাই। কি পাচ্ছি দেখো, এখানে ছিল 17 মাইনাস 4y বাই 3 ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস 3y বাই 4। এবার এই দুটোর সমাধান করতে হবে, করলে পরে এখান থেকে আমরা y এর মান পেয়ে যাব। এবার দেখো একটু যদি আমরা খেয়াল করে নিই, আমি যে কোনো দিক বজ্রগুণন করতে হবে, তাহলে 3 6 18 প্লাস 9y সমান হলো 4 17 68 মাইনাস 4 4 16y। এইটা কোন দিকটা বাম দিকে লিখবো, কোন দিকটা ডান দিকে লিখবো, এইটার কোনো কিন্তু বাধা ধরার নিয়ম নেই। আমরা কি করব, অঙ্ক করার সময় একটু আগে থেকে খেয়াল করে নেব কোনটা করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। আমি যদি এইটাকে বাম দিকে লিখতাম, দেখো মাইনাস দিয়ে চলে আসতো, আমি ঠিক একটু খেয়াল করে নিয়ে কি করেছি, এই দিকটাকে লিখেছি যেন y যুক্ত পদ, যেহেতু y এর মান বার করব সেটা যেন প্লাস দিয়ে থাকে। যেহেতু আমরা এখানে পাচ্ছি, না থাকলে নিতেই হতো, দুটোই মাইনাস থাকলে যে কোনো একটা নিলেই হবে। আমরা এখানে সেই জন্য কি নিলাম, এই 9y প্লাস চিহ্ন দিয়েছে। তাহলে যেহেতু বাম দিকে আমরা যত পরীক্ষার হলে যখন অঙ্ক সমাধান করব তখন আমাদের লক্ষ্য হচ্ছে যে নির্ভুলভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে
অঙ্কটাকে শেষ করতে হবে, যাতে ক্যালকুলেশন বেশি না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম, +9y, বাম দিকে ডান দিকে ছিল -16, বাম দিকে আসলো +16y, +68, এটা বাম দিকে +18 ছিল, তাহলে -18 কত হয় 50, তাহলে y = আগের মতো পেয়ে গেলাম আমরা কত 2। এইবার শেষ পদ্ধতিতে আর কোনো পার্থক্য নেই। প্রথম ক্ষেত্রে অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে আমি যেভাবে দেখিয়েছিলাম যে y এর মান বার করার পরে x এর মান বার করার জন্য 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, তারপরে দেখো আমি একটু আগে লিখেছিলাম 3 এবং 4, যেখানে খুশি সেখানে বসাও, সেখানে y এর মান বসালে একই রকমভাবে আমরা x এর মান পেয়ে যাব। আমি আর পরের অংশটা করে দেখাচ্ছি না, একই জিনিস রিপিট হবে, সময় নষ্ট হবে। x এর মান আমরা y এর মান কোথায় কোথায় বললাম, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যেখানে খুশি যেখানে বসাবো সেখান থেকেই মান বেরোবে। সেইভাবে আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ পরিবর্ত পদ্ধতিতে। 3 নম্বরে বলেছি পরিবর্ত পদ্ধতি, এই অঙ্কটাই আমরা পরিবর্ত পদ্ধতিতে করে দেখার চেষ্টা করব। লিখছি আবার সমীকরণটা, 3x + 4y = 17। 2 নম্বর হচ্ছে 3y = 6। পরিবর্ত পদ্ধতি, অর্থাৎ প্রথম সমীকরণ থেকে যে কোনো একটা চলরাশি x অথবা y এর মান বার করব, করে কি করব, সেই চলের পরিবর্তে আমরা দ্বিতীয় সমীকরণে যে মানটা পাবো তা বসিয়ে দেবো, সেটাই হলো পরিবর্ত পদ্ধতি। খুবই সহজ। দেখো 1 থেকে পাই কি পাচ্ছি, 1 থেকে পাই আগের মতো করেই একই রকমভাবে আমি স্টেপ জাম্প করলাম একটু, আগের বার যেহেতু করে দেখালাম। 1 থেকে আমরা কি পেয়েছিলাম, x = 17 - 4y/3। আমি একটু আগে করে দেখিয়েছি বলে আমি আর এটা দেখালাম না, এটা 3 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, দ্বিতীয় সমীকরণে x এর পরিবর্তে এই 17 - 4y/3 বসিয়ে দেবো। তাহলে সেভাবে লিখি, 3 নং সমীকরণে, লেখাটা খালি খেয়াল করবে, 3 নং সমীকরণে x এর পরিবর্তে 17 - 4y/3 বসিয়ে পাই। দেখো এবার বসাই, কত আছে 4 × x, 4 × x মানে কত হবে, 17 - 4y/3 মাইনাস কত 3y = 6। তাহলে 4 দিয়ে গুণ করে দেবে। পরের লাইনে কি হবে, আমি এখানে নিচে লিখছি বা দিয়ে 68 - 16y/3 -3y = 6। এরপরের লাইন উপরে লিখছি, কত হলো, লসাগু হয়ে যাবে, বা দিয়ে এখানে লসাগু কত হচ্ছে দেখো 3, লসাগু ডান দিকে 6 লিখে রাখলাম, তাহলে এখানে হলো 68 - 16y, আর এটা কত হলো 3 × 3 = 9y। বা দিয়ে ঠিক একই রকম করে আগের পদ্ধতিতে যখন সমাধান করছিলাম তখন বলেছিলাম যে বজ্রগুণন করার সময় আমরা খেয়াল করব কিভাবে করলে সহজে হবে। দেখো এখানে যোগ করলে কত হচ্ছে, 68 - 25y/3। আমি যদি এই বজ্রগুণন করার পরে এইটাকে বাম দিকে লিখি তাহলে একটা মাইনাস আসবে, আমি এটাকে অ্যাভয়েড করে নিচ্ছি। আগে একটু খেয়াল করে নিতে পারলে সাধারণ মানের ছাত্ররাও কিন্তু নির্ভুলভাবে অঙ্কের উত্তর দিতে পারবে। তাহলে আমি এখানে কি লিখলাম, 18 3 6 18 = 68 - 25y, কোনো ভুল নেই। দেখো বা দিয়ে কি দাঁড়ালো, 25y মাইনাস ছিল, বাম দিকে এসে অটোমেটিক্যালি প্লাস হয়ে গেল। তাহলে আমাকে আর আলাদা করে মাইনাস দিয়ে গুণ করতে হবে না, 68 - 18 হলো, তাহলে 25y = আমরা পেলাম 50। বা y = একবারে করে দিলাম, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 50 25y হলো 50, তাহলে y হলো 50কে 25 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে। তোমরা লক্ষ্য করতে পারছো প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ্ধতিতে পৌঁছে গেছি, সেখানেও আমরা y এর মান কত পেলাম, একই পেলাম, ঠিক 2 পেয়েছি। এবার পরবর্তী অংশটা ঠিক আগের মতোই বলবো, যেমনভাবে আমরা
অপনয়ন পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতিতে করলাম, পরিবর্ত পদ্ধতিতেও ঠিক তাই, যে ওয়াই এর মান বার করে নেওয়ার পরে এক্স এর মান বার করার জন্য 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ অথবা 3 নম্বর যেখানে খুশি বসাও, সেখান থেকেই তোমরা এক্স এর মান পাবে এবং মানটা হবে একদম 3 হবে। একই জিনিস আমি আবারও রিপিট করলাম না। আমরা চলে যাচ্ছি এবার শেষ পদ্ধতিতে, আমাদের 4 নম্বর পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এবার দেখো সমীকরণ দুটো আমি লিখে নিচ্ছি একটু পাশে। 3x + 4y = 17 1 নম্বর সমীকরণ, আর হচ্ছে 4x - 3y = 6। একটা জিনিস মাথায় রাখবে, এই পদ্ধতি হচ্ছে সবচাইতে কম সময়ে এবং অল্প কাগজ খরচ করে করা যায়। তাহলে বুঝতেই পারছো, যখন বুদ্ধির পরিচয় অবশ্যই বেশি থাকবে এখানে, যে আমরা যেহেতু সময় কম লাগবে কিন্তু একটু বুদ্ধিটা প্রয়োগ করতে হবে। যদি আমরা ঠান্ডা মাথায় এটা করতে পারি, খুব তাড়াতাড়ি অত্যন্ত সহজে এই পদ্ধতিতে আমরা সমাধান করতে পারবো। এইটা করার জন্য কি হবে, সাধারণত সমীকরণ যে আকারে হয় এটার একটা সূত্র প্রয়োগ করতে হবে। আমি সংজ্ঞা যখন দিয়েছিলাম তখন বলেছিলাম সূত্রটা কি, সূত্রটা আর কিছুই না, আমরা একটা যে 2 চল বিশিষ্ট যে সমীকরণ দুটো যে ধরে নিই, আলাদা করে ধরি, a1x + b1y + c1 = 0, এটা নম্বর হলো 1। আর 2 নম্বর সমীকরণ দিচ্ছি a2x + b2y + c2 = 0, এটার নাম্বার হলো 2। এই দুটো সমীকরণকে আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে যেভাবে সমাধান করতে হয় ঠিক সেইভাবেই করে নিয়ে আমরা একটা আদর্শ সূত্র হিসাবে সেটাকে ট্রিট করব। এবং অন্যান্য অঙ্ক যখন আমরা করব, এই যে অঙ্ক দেখতে পাচ্ছ যেটা আমাদের করতে হবে, সেটাকে আমরা এই আকারে প্রকাশ করে নিয়ে a1 b1 c1 a2 b2 c2 এর মান বার করে বসিয়ে দেবো, খুব সহজেই হয়ে যাবে। দেখো আমি একটু করার চেষ্টা করছি। দেখো আমি খুব সহজেই কিভাবে করা যায় সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে আমরা যদি অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করি তাহলে কি করব, 1 নম্বর সমীকরণকে x দাঁড়াতে গেলে a2 দিয়ে গুণ করব, আর 2 নম্বরকে a1 দিয়ে গুণ করব। তাহলে কি দাঁড়ায় দেখো, a1 a2x + a2 b1y + a2 c1 = 0। আবার a1 দ্বিতীয় সমীকরণকে গুণ করছি a1 দিয়ে, a1 a2x + a1 b2y + a1 c2 = 0। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়ালো, এই বিয়োগ করলাম কেটে গেল। এই দুটো থেকে দেখো একেবারে y কমন নিয়ে নিচ্ছে, তাহলে কি দাঁড়াবে, a2 b1 - a1 b2 y কমন নিলাম, প্লাস কি থাকলো a2 c1 - a1 c2 = 0। এবার যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, a2 b1 - a1 b2 y = হচ্ছে a2 c1 - a1 c2। বা দিয়ে আমরা y সমান লিখতে পারবো কত, a2 c1 - a1 c2 / a2 b1 - a1 b2। আমরা যদি একটু সাইন চেঞ্জ করে নিই তাহলে দাঁড়াবে মাইনাস দিয়ে, যদি উপরে মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে a1 c2 - a2 c1, আবার নিচে হয়ে যাবে a1 b2 - a2 b1। যেমন করে আমি y এর মান এখানে বার করলাম, ঠিক একই রকম করে যদি আমরা ওয়াইকে অপনয়ন করে দিই, অপনয়ন করে এক্স এর মান বার করার চেষ্টা করি, ঠিক একই রকমভাবে আমি আর করে দেখালাম না। কি পাবো আমরা এক্স এর মান, শুধু সেটা লিখছি, এক্স = পাবো b1 c2 - b2 c1 / a1 b2 - a2 b1। অর্থাৎ এটাই স্ট্যান্ডার্ড সূত্র হিসাবে কাজ করবে। আমরা যখন অঙ্ক করব সেই অঙ্কটাকে এই a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0 আকারে প্রকাশ করব, সূত্র প্রয়োগ করব, সরাসরি মান বেরিয়ে যাবে। এবার এই মানগুলো মনে হতে পারে তোমাদের কাছে যে মানটা মনে রাখাটা একটু অসুবিধাজনক, কিন্তু আমি বইয়ে একটা পদ্ধতি করা আছে, অবশ্যই সেটা দেখবে, বইকে ফলো করবে, এবং আমি নিজে একটা সহজভাবে করার চেষ্টা করি, এবং সেই সূত্রটার নাম দিয়েছি আমি ডিভিডি। আশা করি খুব সহজেই হবে। দেখো ডিভিডি পদ্ধতি, ডিভিডি মানে তোমাদের এমনি জানা আছে কি, ডিজিটাল
ভার্সেটাইল ডিস্ক। আমার ডিভিডি মানে কিন্তু সেটা নয়, আমার ডিভিডি মানে হচ্ছে ডান, ভি মানে হলো বাম, আর ডি মানে আবার ডান। দেখো দেখি কীভাবে হয়, খুব সহজেই আমি সেই মানগুলো বার করে দেওয়ার চেষ্টা করছি। ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই সমীকরণে এক্স ওয়াই জেডের মান বার করতে হবে। তখন আমরা কি করব, আমরা একটা ছক তৈরি করব। আমি যেভাবে দেখাই ছকটা আশা করি তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো প্রথমে চলরাশি কি আছে এক্স, দ্বিতীয় চলরাশি ওয়াই, আর ধ্রুবক পদের জায়গায় আমরা লিখলাম 1। এবার কি করবে, নিজের নিচের সহগগুলো লিখে দাও। এখানে কত আছে a1, এখানে a2, এখানে b1, এখানে b2, এখানে c1, এখানে c2। আশা করি বসাতে কোনো অসুবিধা হবে না, অবশ্যই চিহ্ন সহ বসাবে। এবার কি করবে, আমরা যখন x ইকুয়াল টু লিখবো বা x এর নিচে লিখবো বজ্রগুণন প্রণালীতে x বাই লিখবো, y বাই লিখবো, এবার লিখবো 1 বাই। x এর নিচে কত লিখবো, খেয়াল রাখবে x এর নিচে আমি যখন লিখবো তখন x এর স্তম্ভটা বাদ, তাহলে বাদ দিয়ে দিলাম, থাকলো কোনটা, দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভ। প্রথমে কি লিখেছি আমি ডান, কার কোথায় থেকে হবে, নিচের লাইন। এটা সবসময় মনে রাখবে, ডানটা কার নেব, নিচের লাইনের নেব। দেখো সহজ মনে হয় কিনা, আশা করি তোমাদের ভালো লাগবে, সহজ মেথড। নিচের ডান কোথায় আছে c2, তাহলে c2-র সাথে বজ্রগুণন যদি করি তাহলে কি দাঁড়ালো b1 c2। তাহলে এখানে প্রথমে আমরা লিখলাম b1 c2 মাইনাস, অবশ্যই মাঝখানে থাকবে। তারপরে কি হলো, এদিকটা বজ্রগুণন মানে কোনটা হবে, b2 c1, তাহলে দাঁড়ালো b2 c1। এবার কি আছে, ডানের পরে কি লিখেছি বাম, যখন ওয়াই এর নিচে লিখবো মাঝখানে বাদ, তাহলে এবার কোনটা দিয়ে শুরু হবে, বাম। তাহলে এখানে আছে c2, এখানে a2, বাম কোনটা হয়, a2-র সাথে c1 গুণ, তাহলে কি দাঁড়ালো a2 c1, মাঝখানে অবশ্যই মাইনাস a1 c2। এবার কি দাঁড়ালো, লাস্ট ধ্রুবক পদের বেলা আবার কি এটা বাদ, শেষ স্তম্ভ বাদ, তাহলে কি থাকলো ডান দিকে কি হবে b2, এখানে কি আছে a1, তাহলে a1 b2 মাইনাস a2 b1। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ সূত্র এইটা। আরেকবার বলছি, ডান মানে হচ্ছে x এর বেলা x এর স্তম্ভ বাদ, y এর বেলা y এর স্তম্ভ বাদ, ধ্রুবক পদের বেলা সেই স্তম্ভটা বাদ। আমি যখন x এর শুরু করব ডান নিচের লাইন থেকে b1 c2 মাইনাস b2 c1, যখন y এরটা করব তখন বাম থেকে, তাহলে a2 c1 মাইনাস a1 c2। তৃতীয় বেলা যখন করব তখন কি করব, 1 ধ্রুবক পদের বেলা শেষ স্তম্ভ বাদ, আবার কি দিয়ে ডান, তাহলে ডান দিকে কি আছে b2, তাহলে a1 b2 মাইনাস a2 b1। এখন এই অঙ্কটা আমরা দেখি এক ঝলকে, এক তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, x প্লাস b1y মাইনাস 17 ইকুয়াল টু 0। আবার কি দাঁড়ালো, দ্বিতীয় সমীকরণে 4x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ায়, বজ্রগুণন পদ্ধতি একদম সরাসরি লিখতে পারবে। বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই বা পদ্ধতিতে পাই, কি পাবো আমরা, কি লিখবো, x বাই y বাই 1 বাই, কি বলেছি মনে করো, প্রথমবার প্রথমটা বাদ দিয়েছিলাম আমি, ছকটা যদি তৈরি করে দিই x y 1, তাহলে কি দাঁড়াচ্ছে 3 4 মাইনাস 17, এখানে কত হচ্ছে 4 মাইনাস 3, আর এখানে হচ্ছে মাইনাস 6। তাহলে প্রথমে কোনটা বাদ, প্রথমটা বাদ, কোনটা গুণ, 4 ইন্টু মাইনাস 6 কত হলো, মাইনাস 24। তারপরে মাইনাস বসিয়ে দিলে, তারপরে কি আছে, মাইনাস 3 ইন্টু মাইনাস 17 গুণ করলে কত হলো, 51 মাইনাস 51। এবার কোনটা বাম দিয়ে শুরু, তাহলে মাঝখানের স্তম্ভ বাম, 4 দিয়ে গুণ করবো কত হবে, 4 ইন্টু মাইনাস 17, তাহলে মাইনাস 68। তারপরে কোনটা, মাইনাস বসিয়ে দিলাম, তারপরে হলো মাইনাস 18, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 18। এবার 1 বাই, আমি নিচে লিখছি 1 বাই, এবার শেষের স্তম্ভ বাদ, আবার ডান বলেছি, তাহলে 3 3 9, মাইনাস আছে তাহলে মাইনাস 9, তারপরে আবার মাইনাস 4 4 16, তাহলে কি দাঁড়ালো, x বাই মাইনাস 75 সমান হলো y বাই 50 মাইনাস 50 সমান সমান হলো 1 বাই মাইনাস 25। তাহলে দেখতে পাচ্ছ সব জায়গায় মাইনাস আছে, প্লাস করে দিতে পারো। তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 75 বাই 25 মানে হচ্ছে 3, আর y ইকুয়াল টু পেয়ে গেলাম 50 বাই 25 মানে হলো 2। তাহলে তোমরা দেখতে পেলে যে 4টি পদ্ধতিতে আমরা অঙ্কটা সমাধান করলাম, 4টি পদ্ধতিতেই সমস্ত। তাহলে আমরা এবার লাস্টে চলে আসলাম একদম চ্যাপ্টারের শেষে। আজকের মধ্যে আমি শেষ করছি এখানে, যে 4টি পদ্ধতিতেই আমি দেখানোর চেষ্টা করলাম যে যেই পদ্ধতিতেই আমরা সমাধান করি না কেন সমাধান একই হবে। অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে পড়বে তোমরা। যেই অঙ্ক যখন দেখবে, যখন তুলনামূলক পদ্ধতিতে মনে হবে তাড়াতাড়ি হবে সেই পদ্ধতি প্রয়োগ করবে, যখন বজ্রগুণন মনে হবে সহজ হবে তখন তাড়াতাড়ি সেটাই প্রয়োগ করবে। আর যদি কোনো অসুবিধা হয় এই ক্লাস করার পরে
আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। দেখতে পাচ্ছ লাস্ট স্লাইডে আমি নাম্বার দিয়ে দিয়েছি আমার, যে কোনো সময় 985151666546 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। যদি ভালো লাগে আমি মনে করব আজকে আমার এই ক্লাস নেওয়া সার্থক হয়েছে। আগামী চেষ্টা করব আরও ভালো কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করব, পড়ার সাথে সাথে যেদিন চ্যাপ্টারের পরিধি কম থাকবে একটু কিছু নতুন কিছু দেওয়ার। ধন্যবাদ সকলকে, নমস্কার।